ব্যারিস্টার তুরিন আফরোজ। একসময় আলোচিত আইনজীবী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির প্রতিনিধি হিসেবে উপস্থাপন করা এই নারী বর্তমানে বিতর্ক, অভিযোগ আর রাজনৈতিক পল্টিবাজির এক জ্বলন্ত প্রতীক হয়ে উঠেছেন। 2025 সালের এপ্রিল মাসে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বলে মন্তব্য করে আলোচনা সমালোচনার তুঙ্গে উঠে আসা এই ব্যারিস্টারের অতীত বর্তমানের বিপরীতমুখী অবস্থান প্রশ্ন তুলেছে সর্বমহলে। গত সোমবার রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তুহিন আফরোজকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে শিক্ষার্থী আব্দুল জব্বারকে হত্যা চেষ্টার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন মিয়া তার 10 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানির সময় কোনো আইনজীবী না থাকলেও আদালতে নিজেই নিজের পক্ষে যুক্তি তুলে ধরেন। ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা চেষ্টার একটি মামলা হয়। সেই মামলায় সে আদার নামে আসামি। তুরিন বলেন, তিনি 4 বছর ধরে মিডিয়ায় কিছু বলেনি। তিনি চাকরি থেকেও 6 বছর বঞ্চিত। কেউ আইনের ঊর্ধ্বে নয়। তিনি আরও বলেন, তারা চাইলে তাকে 20 দিনের রিমান্ড দিতে পারেন। তিনি তদন্তে সহযোগিতা করবেন। হাসিনাকে ফ্যাসিস্ট বললেও তুরিন আফরোজ গ্রেপ্তারের পর পুলিশ তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করলে সেখানে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। তুরিনের সোশ্যাল মিডিয়ায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো এবং হাসিনার গুণগান করার প্রমাণ পায় পুলিশ। তার মোবাইলে, তার ফেসবুকে অনেকগুলো সরকার বিরোধী অনেক প্রচারণা রয়েছে। এই বিষয়ে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা গ্রহণ করি। তুরিন আফরোজ, যিনি একসময় আওয়ামীপন্থী বুদ্ধিজীবী ও ট্রাইব্যুনাল প্রসিকিউটর হিসেবে পরিচিত ছিলেন, তিনি আজ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিলেন। এই মন্তব্য শুধু বিস্ময়ের জন্ম দেয়নি, বরং তার অতীত অবস্থানের সঙ্গে এক ধরনের স্পষ্ট দ্বন্দ্ব তৈরি করেছে। আয়নাঘর সহ ক্রসফায়ার, গুম, এইসব বিষয়ে যারা সহযোগিতা করেছিল তাদের মধ্যে একজন হলো তুরিন আফরোজ একসময় ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে তার নিয়োগ প্রমাণ করে তিনি সরকার প্রধান শেখ হাসিনার আস্থাভাজন ছিলেন। সেই সময় যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে তার তৎপরতা এবং গণজাগরণ মঞ্চ 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্য সচিব হিসেবে তার সম্পৃক্ততা তাকে মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল আইকন হিসেবে পরিচিত করে তোলে। তবে এই জনপ্রিয়তা বেশি দিন স্থায়ী হয়নি। তার বিরুদ্ধে ওঠে ইসলাম বিদ্বেষের অভিযোগ। তিনি দুর্নীতি দমন কমিশনের কাছে 116 জন আলেমের একটি তালিকা জমা দেন, যাদের বিরুদ্ধে তিনি ধর্ম ব্যবসা ও জঙ্গি অর্থায়নের অভিযোগ করেন। তালিকাটিকে অযৌক্তিক, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে দেশজুড়ে প্রতিবাদ শুরু হয়। ইসলামী দলগুলো সহ বিভিন্ন ধর্মীয় সংগঠন তাকে ইসলাম বিদ্বেষী আখ্যা দেয়। তার বিরুদ্ধে জনমত তৈরি হয় যে তিনি আলেম সমাজকে হয়রানি করার জন্য সরকারের ছত্রছায়া থেকে কাজ করছেন। 100-এর উপরে ধর্ম ব্যবসায়ীদের তাদের কর্মকাণ্ডের উপরে এখানটাতে তদন্তর তথ্য উপাত্ত আমরা তুলে ধরেছি। তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ থেমে থাকেনি কেবল ধর্মীয় বিদ্বেষে। তার বিরুদ্ধে ওঠে যুদ্ধ অপরাধী সন্দেহভাজনের সঙ্গে গোপন বৈঠক করে 25 কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগ। যদিও ঘটনাটি ধামাচাপা পড়ে যায় এবং কোনো আনুষ্ঠানিক তদন্ত হয় না, তবে গণমাধ্যমে এই খবর আলোচনার ঝড় তোলে। আপনার সাথে কখনো কি দেখা করা যাবে? আপনার বাসা হচ্ছে কমপ্লিটলি আন্ডার সার্ভিস, যে কোনো সময় আপনাকে করবে দেখে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া তার ব্যক্তিগত জীবনে কলহের শেষ ছিল না। কথিত 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরের সাথে ছিল গভীর সখ্যতা তার। কবির সহ অনেকের সাথে লিপ্ত হতেন অনৈতিক কর্মকাণ্ডে। তুরিনের মা এবং ভাই সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন, তুরিন নিয়মিত মদ্যপান, জুয়া এবং অনৈতিক আসরের আয়োজন করতেন। এমনকি নিজের মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে আলোড়ন তৈরি হয়। এইসব ঘটনা একত্রে তুহিন আফরোজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেয় এবং তাকে সমাজ ও পরিবার থেকে অনেকটাই বিচ্ছিন্ন করে ফেলে। তুরিন আফরোজ আমার মাকে পুলিশ প্রশাসনের সহায়তায় এক কাপড়ে বের হতে উদ্যত করে আমার পুরো বাড়িটি দখল করে নেয়। আমার দোষ তার কিছু অনৈতিক আচরণের প্রতিবাদ করা। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরই দৃশ্যপট বদলাতে থাকে। এক সময়ের সরকারের ঘনিষ্ঠ তুহিন আফরোজ নিজেকে বঞ্চিত, অবহেলিত এবং এমনকি শোষিত দাবি করতে শুরু করেন। শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলার মতো সাহসিকতা তখনই আসে যখন সেই সরকার আর ক্ষমতায় নেই। এর আগে তিনি সবসময় সরকারের পক্ষে টকশোতে, কলামে, বিভিন্ন গণমাধ্যমে অবস্থান নিয়েছেন। আপনি শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলছেন কেন? আমাদের বাংলাদেশে তো
জিয়াউর রহমান সাহেবের ভাস্কর্য আছে। তার এই অবস্থান হঠাৎ পরিবর্তনের ঘটনাকে সাধারণ মানুষ দেখছেন নিছক পোল্টিবাজি হিসেবে। অনেকেই বলছেন নিজের অপকর্ম ও ব্যর্থতা ঢাকতেই তিনি এখন সরকার বিরোধী সুরে কথা বলছেন। অতীতে তিনি যাদের জঙ্গি বলে দোষারোপ করেছেন আজ তাদের পক্ষেও পরোক্ষভাবে সহানুভূতি প্রকাশ করছেন। এটি নিঃসন্দেহে রাজনৈতিক সুবিধাবাদী আচরণ। তুরিন আফরোজ নিজেকে একজন আইনের শিকার, গণতন্ত্রের সৈনিক এবং নির্যাতিত নারী রূপে তুলে ধরার চেষ্টা করছেন, কিন্তু তার অতীতের কর্মকাণ্ড, বক্তব্য এবং অবস্থান বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি মূলত সবসময় নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। যখন তিনি সরকার ঘনিষ্ঠ ছিলেন তখন বিরোধীদের দমন এবং আলেমদের বিরুদ্ধে তিনি সরব ছিলেন, আর এখন যখন সরকার ক্ষমতাচ্যুত তখন তিনি নিজেকে সেই সরকারের শিকার বলে আখ্যা দিচ্ছেন। সাধারণ মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন তুরিন আফরোজের বক্তব্যে কোনো আদর্শগত অবস্থান নেই, এটি নিছক রাজনৈতিক পোল্টিবাজি। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ঘুষ কেলেঙ্কারি, পারিবারিক নির্যাতন এবং এখন আবার ভিকটিম সেজে আদালতে নিজেকে স্পষ্ট নির্দোষ দাবি, সব মিলিয়ে তার চরিত্রের দ্বিমুখিতা স্পষ্ট। ব্যারিস্টার সুমনের মতো তুরিন আফরোজকেও বিচার দাবি করছে জনগণ। অনেকে বলছেন এই ধরনের পোল্টি নেতা নেত্রীদের কারণেই দেশে গণতন্ত্র বারবার ব্যর্থ হচ্ছে। তবে তুরিন একা নন। বিভিন্ন ঘটনার সূত্রে বলা যায় ইসলাম বিদ্বেষীদের একটি চক্র রয়েছে যারা সংঘবদ্ধভাবে ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করছে। এই চক্রে নাস্তিক তাসলিমা নাসরিন, শাহরিয়ার কবির সহ অনেকেই রয়েছেন। তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থেকে বাদ দেওয়ার পর তার পক্ষে সাফাই গাওয়া শুরু করে শাহরিয়ার কবির। আবার শাহরিয়ার কবিরকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার সাফাই গাওয়া শুরু করে নাস্তিক তাসলিমা নাসরিন। ইসলাম বিদ্বেষীদের এমন একে অপরের পাশে দাঁড়ানোকে হালকাভাবে দেখার সুযোগ নেই। এতে স্পষ্ট বোঝা যায় তাসলিমা নাসরিন, তুরিন আফরোজ, শাহরিয়ার কবির একই সুতোয় গাঁথা, আর এর সাথে কাজ করছে একটি সংঘবদ্ধ চক্র। তুরিন আফরোজের বর্তমান অবস্থান রাজনৈতিক বাস্তবতা নয় বরং আত্মরক্ষার প্রয়াস। একসময়ের ক্ষমতাবান প্রভাবশালী আইকন এখন পরিণত হয়েছেন এক বিতর্কিত নিঃসঙ্গ চরিত্রে। তার ফ্যাসিস্ট মন্তব্য নিছক প্রতিশোধের ভাষা আর নিজের ব্যর্থতা ঢাকার চেষ্টা মাত্র, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষ। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।